আসসালামু আলাইকুম। আহ, আজকে আমরা আলোচনা করবো এই যে ডিএনসিসি এই 2025-এর এই কোশ্চেন গুলো নিয়ে। ওকে, তো এখানে দেখেন এই কোশ্চেনটাতে কি বলতেছে যে এ 15 কেভিএ 600/120 মানে এক কথায় আমরা বুঝতে পারতেছি একটা অর্ডিনারি টু উইন্ডিং ট্রান্সফরমার আছে, যেটাকে আমাদের অটো ট্রান্সফরমার হিসেবে কানেক্ট করতে হবে, আহ, যাতে সেকেন্ডারিতে আমরা 720 ভোল্টেজ পাই। তার মানে বোঝা যাচ্ছে যে ইনপুটে যদি 600 ভোল্টেজ দেয়, আউটপুটে পেতে হবে 720 ভোল্টেজ। স্টেপ আপ বানাতে হবে, এবং এই যে এটা 600/120 যেহেতু, তার মানে আমাদের অ্যাডিটিভ পোলারিটির বানাই ফেলতে হবে। ফাইন্ড ম্যাক্সিমাম কেভি রেটিং অফ অটো ট্রান্সফর্মার, এইটা আসলে ডিরেক্ট শর্টকাট সূত্র দিয়ে করে ফেলা যায়। তবে আমি শর্টকাট যাওয়ার আগে একটু ভেঙে দেখাচ্ছি, যাতে কনসেপ্টটা বুঝতে পারেন, পরীক্ষার জন্য আপনারা শর্টকাট সূত্রটা মনে রাখতে পারেন। তাহলে আমাদের মনে করেন টু উইন্ডিং ট্রান্সফরমারটা আছে এরকম। এই যে ডট, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এই ডট বলতে আমরা প্লাস মাথায় রাখবো, আর আনডট যেটা আছে সেটা হচ্ছে মাইনাস। তাহলে এই যে ডট আছে এটা হচ্ছে প্লাস অপোজিট মাইনাস, ডট আছে প্লাস অপোজিট মাইনাস। এই পাশটা হচ্ছে 120 ভোল্টেজ, আর এই পাশটা হচ্ছে 600 ভোল্টেজ। এটা টু উইন্ডিং অটো ট্রান্সফরমার আছে, সরি, টু উইন্ডিং নর্মাল ট্রান্সফরমার আছে। এটাকে এখন অটো ট্রান্সফরমার বানাতে হবে। যেহেতু আমরা ইনপুটে দিচ্ছি 600, তাহলে এখানে দেবো ইনপুট, আর আউটপুট হবে 720। তাহলে এমন ভাবে সেট করবো যাতে অ্যাডিটিভ পোলারিটি হয়। অ্যাডিটিভ পোলারিটি সবসময় মনে রাখবেন যে ডটের সাথে আনডট মিলবে। ডট ডট মিললে ওইটা আসলে সাবট্রাক্টিভ হয়ে যায়, ডটের সাথে সবসময় আনডট মিলবে। তাহলে দেখেন এই যে এইটা এরকম যদি রাখি, আর কারেন্টের ডিরেকশনটা একটু খেয়াল করি আমরা। এই যে এটা হচ্ছে আইপি, এটা হচ্ছে আইএস। এই ডিরেকশনটা সবসময় মনে রাখবেন, যে এই কয়েলের জন্য ডটে কারেন্ট আসতেছে, এই কয়েলের জন্য ডট থেকে কারেন্ট বের হয়ে যাচ্ছে। তাহলে এই যে এইটা হচ্ছে এই কয়েল, আর এইটা হচ্ছে এই কয়েল। আমি ধরেন বোঝার সুবিধার্থে এটার নাম দিয়ে দিলাম এ বি, এটার নাম ধরে দিলাম সিডি। এ বি বলতে বুঝতেছি এটা, সিডি বলতে বুঝতেছি এটা। এটা হচ্ছে আমাদের আউটপুট। এই যে এবি, এটা তাহলে ডট, সিডির ক্ষেত্রে এটা তাহলে ডট। সি তে কারেন্ট ডট থেকে বের হচ্ছে, তার মানে যে এটা হচ্ছে সেই কারেন্ট। এইখানে ডটে এন্টার করতেছে, তার মানে যে এটা হচ্ছে সেই কারেন্ট। আর আমরা এইখানে ইনপুট নিয়ে নেব। এই যে এটা হচ্ছে সেই 600 ভোল্টেজ, আর এই যে এটা কত, এটা হচ্ছে 120 ভোল্টেজ। তাহলে টোটালটা, এইটার এটা যদি টোটালটা হিসাব করি, 120 আর 600 যোগ করলে হয় 720। তার মানে এইখানে হচ্ছে টোটাল 720 ভোল্টেজ। এবং এটা লোড, লোডে দেখেন প্লাসে কারেন্ট এন্টার করতেছে, এটা ভ্যালিড সিচুয়েশন। এটা সোর্স, সোর্সের প্লাস থেকে কারেন্ট বের হচ্ছে, এটা ভ্যালিড সিচুয়েশন। এটার নাম ধরেন দিলাম I1, এটার ধরেন নাম দিলাম I2। এবার বলতেছে ম্যাক্সিমাম কেভিএ রেটিং, কিছুই না, এই যে অটো ট্রান্সফরমার, এইটার আউটপুট পাওয়ার অথবা ইনপুট যে কোনো একটা হিসাব করলে সেটাই হচ্ছে ম্যাক্সিমাম কেভিএ রেটিং। আউটপুট বলতে 720 × I2, আর যদি ইনপুটের কথা বলি 600 × I1। আপনার যেটা ইচ্ছা সেটা করতে পারেন। যেহেতু আউটপুটটা ইজিলি বের করা যায়, এটা করাই ভালো। আউটপুট কিভাবে ইজিলি বের করা যায় আমরা খেয়াল রাখবো, এরকম নর্মাল সিচুয়েশনে কয়েলের কারেন্ট আনচেঞ্জ থাকবে। তার মানে এই যে এবি কয়েলের কারেন্ট আগেও যা ছিল এখনো তাই থাকবে, সিডি কয়েলের কারেন্ট আগেও যা ছিল এখনো তাই থাকবে। তাহলে সিডি কয়েলের কারেন্ট আগে কত ছিল, 15 কেভিএ আমাদের ট্রান্সফরমার রেটিং ছিল যখন অর্ডিনারি ছিল। তাহলে ওর সেকেন্ডারি কারেন্ট কত হবে, 15,000/120।
তার মানে 125 অ্যাম্পিয়ার, তাহলে এখনো কি সেকেন্ডারিতে এই 125 অ্যাম্পিয়ারই কিন্তু ফ্লো করবে। তাহলে আমাদের এস অটো বা ওই যে ম্যাক্সিমাম কেভিএ রেটিংটা কত আসবে? 125 × 720। তাহলে 90,000 আমরা একবারে কিন্তু বলে দিতে পারি 90 কেভিএ। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কেউ যদি মনে করেন ইনপুট দিয়ে ক্যালকুলেশন করবেন, তাও করতে পারেন। কিভাবে? খেয়াল করেন, এইখানে যদি আমি কেসিএল অ্যাপ্লাই করি, I2 বের হয়ে যাচ্ছে, I1 বের হয়ে যাচ্ছে, তাহলে সরি, মানে এই কারেন্টটা বের হয়ে যাচ্ছে, তাহলে I1 হবে কি দুইটা কারেন্টের যোগফল। আমি ক্যালকুলেটারে করে দিলাম, যেহেতু জায়গা শর্ট আছে লিখতেছি না, আপনারা বুঝতে পারবেন আশা করি। I2 হচ্ছে, I2 হচ্ছে কত অ্যাম্পিয়ার? এই যে 125 অ্যাম্পিয়ার, প্লাস I1 কত? I1 হচ্ছে যে 15,000/600, তার মানে 150 অ্যাম্পিয়ার। তাহলে যে এটা হচ্ছে 150 অ্যাম্পিয়ার। তাহলে আমরা এস অটো আউটপুট দিয়েও বের করতে পারি, ইনপুট দিয়েও বের করতে পারি, কারণ আইডিয়ালি আমরা ধরে নিই যে লস জিরো। তাহলে 600 ইন্টু কত, 150 × 600, দেখেন তাও সে 90 দিয়ে আসতেছে। তার মানে আপনারা আউটপুট হিসাবে বা ইনপুট হিসাবে যে কোনো একটা দিয়ে বের করতে পারেন, কোনো সমস্যা নাই। শর্টকাট সূত্রটাও দেখে রাখেন, কারণ পরীক্ষার হলে এত কিছু না দেখায় শর্টকাট দেখালেও চলবে। এত কিছু দেখানোর উদ্দেশ্য একটাই, কনসেপ্টটা বোঝা যায় অ্যাকচুয়ালি কিভাবে কাজ করতেছে। শর্টকাট হচ্ছে, এখানে শর্টকাটটা মনে রাখার জন্য এটা অনেক সময় বইতে অনেকে শর্টকাট করতে গিয়ে এই ভুলটাও করে। সেটা হচ্ছে বইতে কে দিয়ে করা থাকে। কে বলতে তো আমরা জানি ট্রান্সফরমেশন রেশিও, বাট প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে কে কিন্তু দুইজনেরই আছে। টু উইন্ডিং এরও একটা কে আছে, এইটারও একটা কে আছে, এবং দুইটা কে কিন্তু আলাদা আলাদা। কেন? যখন ট্রান্সফরমার নর্মাল অবস্থায় ছিল তখন সেকেন্ডারি 120, প্রাইমারি 600, আর অটো হওয়ার কারণে সেকেন্ডারি কিন্তু এখন 120 না, 720। ফলে এর কে আর এর কে কিন্তু সেম হবে না। যখনই অটোর ম্যাক্সিমাম কেভিএ রেটিং, ইনডিউস পাওয়ার, মানে ওই যে ইন্ডাকটিভ ইয়েতে যে পাওয়ার সাপ্লাই হচ্ছে, কন্ডাকটিভ ইয়েতে যে পাওয়ার সাপ্লাই হচ্ছে, এটা বের করতে হবে। তখন যে কেটা আমরা লিখবো সেটা টু উইন্ডিং এর জন্য লিখবো না, সেটা লিখবো অটোর জন্য। তাহলে এখানে কে বলতে অটোর সেকেন্ডারি বাই অটোর প্রাইমারি হবে। 720/600, এখানে কিন্তু 120/600 করলে হবে না। কত আসতেছে? 1.2। আর অটো ট্রান্সফরমারের কেভিএ রেটিং হচ্ছে কে ডিভাইডেড বাই কে ডিফারেন্স ওয়ান। মানে মানে কে যদি বড় হয় তাহলে কে থেকে এক বিয়োগ করতে হবে, কে ছোট হলে এক থেকে কে বিয়োগ করতে হবে। তাহলে এখানে তো কে বড়, তার মানে K-1 ইন্টু নর্মাল ট্রান্সফরমারের যে রেটিং আছে সেটা। এটা কিন্তু একদম শর্টকাট, 2 লাইন করলে ম্যাথ শেষ। তাহলে K/K-1, কে হচ্ছে 1.2 ডিভাইডেড বাই K-1, এর সাথে গুণ করে দেবো অর্ডিনারি ট্রান্সফরমারের যে রেটিং আছে সেটা, এই যে 90 আসতেছে, তার মানে এই 90 কেভিএ হচ্ছে আমাদের অ্যান্সার। যে এটা ইচ্ছা করতে পারেন, তবে আমি সাজেস্ট করব পরীক্ষার জন্য শর্টকাট করবেন পরীক্ষার হলে, আর এমনি বোঝার জন্য এই যে ডিটেলসটা করবেন। তাহলে দুইটা মানে বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকলো, আবার পরীক্ষার হলে টাইমও বাঁচলো। কারণ পরীক্ষার হলে এত চিত্র আঁকানো, এ আঁকানো এ আঁকানো এসব করতে গেলে অনেক টাইম নষ্ট হবে। এই জন্য ডিরেক্ট শর্টকাট করে দিলেও মার্ক পাবেন ইনশাল্লাহ। এটাই বলতেছে an ammeter has an internal resistance of 1 ওহম and range is এত। আমরা যে বুঝতেছি যে অ্যামিটারের যেই আপনার হচ্ছে মিটারের যেই কাটা, ওই কাটা আসলে 0 থেকে 100 অ্যাম্পিয়ার পর্যন্ত ফ্লাকচুয়েট করে বিভিন্ন রেঞ্জের কারেন্ট দেখাবে। হতে পারে কোনো সময় 50 অ্যাম্পিয়ার লাগবে, তখন কাটাটা 50 পর্যন্ত যাবে, 60 হলে 60 পর্যন্ত, এইভাবে সর্বোচ্চ 100 পর্যন্ত যেতে পারবে। তার মানে যদি কোনো জায়গায় কারেন্ট 150 অ্যাম্পিয়ার পরিমাপ করা লাগে, ও কিন্তু পরিমাপ করতে পারবে না, কারণ ওর কাটা ম্যাক্সিমামই যাইতে পারবে হচ্ছে 100 পর্যন্ত।
তো আমাদের ওই অবস্থার একটা অ্যামিটারকে, মানে অ্যামিটারের শান্টে কি পরিমাণ রেজিস্ট্যান্স অ্যাড করলে ওই অ্যামিটার 500 অ্যাম্পিয়ার পর্যন্ত পরিমাপ করতে পারবে, সেটাই হচ্ছে আমাদের কোশ্চেন। তার মানে বিষয়টা বুঝেন। মানে আমি ইয়ের ক্ষেত্রে বলতেছি, আচ্ছা এরকম, আচ্ছা এরকমই থাক, শর্টকাট ইয়ে রাখেন। মনে করেন এই কাটা, আচ্ছা এরকম একটা কাটা, মনে করেন এইখানে, এইটা হচ্ছে আমাদের 0, এখানে জাস্ট 1 2 3 এরকম লেখা আছে, 100 অ্যাম্পিয়ার 200 অ্যাম্পিয়ার এরকম ধরেন কথার কথা লেখা নাই। এই কাটা সর্বোচ্চ এই পর্যন্ত মনে করেন যাইতে পারে, এইটুকুর ভিতরে যাইতে পারে, মানে এখানে ঘর ঘর কাটা আছে, ধরলাম 10টা ঘর কাটা আছে। আমি আগে কনসেপ্টটা বলি, তারপর ম্যাথের দিকে যাই, ম্যাথ তো সূত্র ফেলাই দিলেই কাজ শেষ। তো এখানে মনে করেন কথা কথা 10টা ঘর আছে, এবং এ যেহেতু 0 থেকে 100 অ্যাম্পিয়ার পরিমাপ করতে পারতেছে, তাহলে আমি ধরে নিচ্ছি 10টা ঘর, এক একটা ঘর 10 অ্যাম্পিয়ার করে মিল করতেছে। তাহলে এই কাটা যখন 1-এর জায়গায় থাকে তখন আমরা বুঝতেছি যে এখানে 10 অ্যাম্পিয়ার কারেন্ট। কাটা যখন 3-এর জায়গায় থাকে বুঝতেছি যে 30 অ্যাম্পিয়ার। কাটা যখন 7-এর জায়গায় থাকে তখন বুঝতেছি 70 অ্যাম্পিয়ার। এইভাবে 10-এর জায়গায় যখন থাকে তখন বুঝতেছি 100 অ্যাম্পিয়ার। তার মানে এখানে কিন্তু লেখা নাই যে 0 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার, 20 অ্যাম্পিয়ার, ধরেন কথার কথা লেখা নাই, কিন্তু আমরা গুনে গুনে বুঝতেছি যে আচ্ছা কাটা 2-এ আছে, তার মানে এটা 20 অ্যাম্পিয়ার, 3-এ আছে 30 অ্যাম্পিয়ার। তাহলে আমরা যদি এমন ভাবে রেজিস্ট্যান্স দিয়ে চেঞ্জ করে ফেলি, আগের বার যেমন এক ঘর 10 অ্যাম্পিয়ার মিন করতেছিল, এখন দেখা যাবে যে এক ঘর আপনার হচ্ছে 50 অ্যাম্পিয়ার মিন করবে। তাহলে 10 ঘর কিন্তু ঠিকই 500 অ্যাম্পিয়ার হয়ে যায়। তার মানে কাটা তো একটা, মিটারের কাটা যদি এই রেঞ্জের থাকে, ওই কাটা কি এটা ভেঙে বাইরে চলে আসতে পারবে? ফিজিক্যালি তো এটা পসিবল। কাটা ঠিকই ওই 10 ঘরের ভিতরে ঘুরপাক খাচ্ছে, কিন্তু আগের 10 অ্যাম্পিয়ারে যতটুকু ফ্লাকচুয়েট হচ্ছিল, এখন তার থেকে কম ফ্লাকচুয়েট হবে। কারণ ওই যে এখন পুরোটাই 500 অ্যাম্পিয়ার বানাতে হবে। আর এখন এক ঘর গেলে আমরা বুঝে ফেলবো যে সেটা আসলে 10 অ্যাম্পিয়ার না, সেটা বরং 50 অ্যাম্পিয়ার। 2 ঘরে গেলে বুঝতে হবে যে 100 অ্যাম্পিয়ার। এইভাবে কিন্তু চলতে থাকবে। আচ্ছা, এক ঘর 50, 10 ঘরে হচ্ছে 500, ঠিকই আছে, যাক 10 ঘর আছে এরকম, এরকম ভাবে চলতে থাকবে, 500 অ্যাম্পিয়ার মিট করতেছে। তাহলে ফিজিক্যালি জিনিসটা এইরকম হচ্ছে। অ্যামিটার কিন্তু ওর মতোই থাকতেছে, বাট এই কাটা এখন আগের সমপরিমাণ গেলেই বেশি কারেন্ট মেক করবে। আমরা সেরকমই করে ফেলতে হবে আমাদের। মিটারটাকে, রেজিস্ট্যান্সটাকে এমন ভাবে সেট করব যেন আগের মতোই চলে, বা আগে যত ঘর ছিল এখনো তত ঘরই থাকবে, কিন্তু বেশি কারেন্ট পরিমাপ করতে পারবে। এটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। তাহলে আমরা এবার একটু সার্কিট ওয়াইজ দেখি। পরীক্ষার হলে তো আর ওইসব কিছু দেখানো লাগবে না, নর্মাল সার্কিট খেয়াল রাখলে চলতেছে। তাহলে নর্মালি একটা মনে করেন মিটার হচ্ছে এরকম, এটা হচ্ছে আমাদের অ্যামিটার। যেহেতু এর একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে, আমরা ইন্টারনাল রেজিস্ট্যান্সটাকে এইভাবে প্রকাশ করলাম। এটার ধরেন নাম দিলাম ছোট হাতের আর। এটা কত? 1 ওহম। পরীক্ষায় এই প্রশ্নে বলে দিছে যে ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে 1 ওহম। এইটা আমাদের কোন একটা সোর্স আছে, সেই সোর্সের সাথে কানেক্ট করে দিছি, যে 100 অ্যাম্পিয়ার পরিমাপ করতে পারে। তার মানে মিটার, এই মিটার নিচ্ছে 100 অ্যাম্পিয়ার। মিটার কিন্তু সবসময় 100 অ্যাম্পিয়ারই নেবে, কারণ এর একটা নির্দিষ্ট রেটিং আছে, ও 100-র বেশি নিতে পারবে না। কিন্তু আমরা যদি এর সাথে শান্টে একটা রেজিস্ট্যান্স অ্যাড করে দিই, সুবিধা হবে, মিটার এখনো 100 অ্যাম্পিয়ার নেবে, কারণ মিটার ম্যাক্সিমাম 100ই নিতে পারে, বাট সোর্স বেশি পরিমাণ কারেন্ট প্রোভাইড করবে, কারণ শান্টে একটা রেজিস্ট্যান্স আমরা অ্যাড করে দিছি। এটার নাম ধরেন দিলাম শান্ট। এখন যে সোর্সটা আছে, এই সোর্স আগের মতো আর 100 না, বরং বেশি কারেন্ট দেবে। কত? এই যে বলে দিছে 500 অ্যাম্পিয়ার পরিমাপ করা লাগবে, তাহলে সোর্স এখন 500 অ্যাম্পিয়ার দেবে, যার ভেতরে এ ঠিকই 100 অ্যাম্পিয়ার পাবে, কারণ এর তো রেটিং 100 অ্যাম্পিয়ার, ওর থেকে বেশি ও পাবে না। এর মান কত হলে এই ঘটনাটা ঘটবে, এটাই হচ্ছে আমাদের প্রশ্ন।
এটা তো আমরা বুঝতেই পারতেছি। তাহলে এর ভিতরে কি পরিমাণ কারেন্ট যাবে? এর ভিতরে অবশ্যই 400 অ্যাম্পিয়ার পরিমাণ কারেন্ট যাবে। আমরা চাইলে এই ভোল্টেজটা বের করে ইজিলি রেজিস্ট্যান্স বের করে ফেলবো। ভোল্টেজটা কত? ভি সমান আই আর। এই যে 100 × 1 করলে হয় 100 ভোল্টেজ। তাহলে এখানে আর সমান কত হবে? মানে শান্ট রেজিস্ট্যান্স সমান কত? আর সমান ভি বাই আই। এর অ্যাক্রসে ঠিকই 100 ভোল্টেজ পাচ্ছি, আই হচ্ছে 400 ওহম। এটা হচ্ছে 2.5 × 10⁻³ মিলি ওহম। এটাকে আমরা চাইলে এরকমও লিখতে পারি, 2.5 তো, সরি 1/400 বলে গেছে, 100/400 হলো 0.25 ওহম। তাহলে যে এটা দিয়ে দিলে অ্যামিটারের ভেতরে ঠিকই এখন 100 অ্যাম্পিয়ার যাচ্ছে, বাট সে টোটাল 500 অ্যাম্পিয়ার পর্যন্ত পরিমাপ করতে পারবে। আচ্ছা, এখানে দেখেন, এখানে আমাদের বলে দিছে দেয়ার ইজ 10 ওয়াট, 10 কিলো ওহম লোড, একটা লোডের কথা বলে দিছে। মানে এর রেটিং হচ্ছে 10 ওয়াট। তো ও 10 ওয়াট সবসময় নাও পেতে পারে। ফাইন্ড দ্য পাওয়ার ডিসিপেশন বাই বিজেটি। বিজেটি কি পরিমাণ পাওয়ার ডিসিপেট করছে। এখানে একটু খেয়াল করে দেখেন, এই জিনিসটা অনেকেই একটু কনফিউশনে পড়ে গেছিলেন, যে ওই বিভিন্ন নেট টেট হাবি জাবিতে একটা অ্যান্সার দেখাচ্ছে, ওটা দেখে অনেকেই দেখলাম কনফিউশন। তো সেটা খেয়াল করেন, এই সেম ম্যাথের এই রেজিস্ট্যান্স যদি এইখানে না দিয়ে এই পাশে থাকে, তাহলে কিন্তু সলিউশন আলাদা হয়ে যেত। তো এখানে মুখস্থ সলিউশন আসলে করা যাবে না। তো নেটে হয়তো আপনারা এই পাশে রেজিস্ট্যান্স দিয়ে ম্যাথ দেখতেছেন, ওই ম্যাথ আলাদা, এই ম্যাথ আলাদা। এখানে কিন্তু বেজ এমিটার জাংশনের অ্যাক্রসে দিয়ে দিছে, আর ওইখানে ছিল কিন্তু এই যে কালেক্টর বেজের অ্যাক্রসে। দুইটা কিন্তু এক জিনিস না। জেনার ডায়োড খেয়াল করেন, এই যে বেজ এমিটার মানে হচ্ছে এটা প্লাস এটা মাইনাস 0.7 ভোল্টেজ। এটা তো ফিক্সড। ট্রানজিস্টর যদি অন হয় তাহলে এটা 0.7 ভোল্টেজ থাকতে হবে। এটা 0.7 ভোল্টেজ মানে এর ভিতরে কি পরিমাণ কারেন্ট ফ্লো করতেছে, কোন দিকে ফ্লো করবে? এটা যেহেতু প্লাস এটা মাইনাস, তাহলে কারেন্ট অবশ্যই এদিকে ফ্লো করবে। কত? 0.7/1, তার মানে 0.7 মিলি অ্যাম্পিয়ার। এর ভিতরে 0.7 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে, নর্মাল হিসাব। এবার এইটা হচ্ছে আমাদের সোর্সের কারেন্ট, এইটা হচ্ছে লোডের কারেন্ট। লোডের কারেন্টটা বের করতে চাইলে, এটা তো 0 ভোল্টেজ আমরা দেখতে পাচ্ছি, এই ভোল্টেজটা আমাদের যে আউটপুট ভোল্টেজটা জানা লাগে, এইটা হচ্ছে +/- 6.6 ভোল্টেজ। আমরা ধরে নিলাম জেনারেটর অন আছে, এখনো জানি না বাট ধরতেছি। আর কারেন্ট যদি এইভাবে ফ্লো করে, তাহলে আমাদের এটা আমরা অন ধরে নিব। 6.6 যোগ 0.7, তাহলে কত হয়? আসতেছে 7.3। সরি সরি, এটা তো যোগ না, এটা মাইনাস হয়ে যাবে। মাইনাস প্লাস, প্লাস মাইনাস উল্টা হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে মাইনাস 5.9। তাহলে এটা দাঁড়াচ্ছে 5.9। আই এল সমান কত? 5.9/10, তাহলে 0.59 মিলি অ্যাম্পিয়ার। খেয়াল করেন, এই যে এইটাই সেই কারেন্ট, এটা সেই কারেন্ট, এই কারেন্ট আসতেছে, এই কারেন্ট আসতেছে, তাহলে আই ই কত হবে? আই ই, এইটা আর এটা মিলে হয় এইটা, তার মানে এই কারেন্ট থেকে এটা বাদ দিলে হবে আই। তাহলে আই ই দাঁড়াচ্ছে কত? সরি, 5.9 তো না, 0.59, 0.59 - 0.7,
যে আমার ক্যালকুলেটারে আসলে মাইনাসটাকে এরকম 180 ডিগ্রি আকারে দেখে, আপনার ক্যালকুলেটারে তুললে দেখবেন এটা মাইনাসে আসবে, তাহলে -0.1। কিন্তু আমাদের দেখেন আই ই ডিরেকশনটা কি এক্সাক্ট দেওয়া আছে না? মানে একটা বিজেটিতে আই ই তো এরকমই হয়, এই যে এমিটারের এই প্রান্ত থেকেই তো বের হয়, তার মানে এই ডিরেকশনটা সঠিক। ডিরেকশন সঠিক দেওয়ার পরেও কারেন্ট নেগেটিভ আসতেছে, তার মানে এই জিনিসটা হওয়া পসিবল। কোন একটা বিজেটির ক্ষেত্রে কারেন্ট নেগেটিভ আসছে, তার মানে হচ্ছে বিজেটিটা অ্যাক্টিভ নাই, বিজেটি কাট অফে আছে। তাহলে বিজেটি কাট অফ মানে কি, এটা কোনো পাওয়ার ডিসিপেট করবে না, তার মানে এটা সমান আমরা লিখে দিতে পারি 0 ওয়াট। এই রেজিস্টার যদি এইখানে থাকতো তাহলে কিন্তু ক্যালকুলেশন এরকম হতো না, আলাদা হতো। সো দুইটা কিন্তু এক জিনিস না। নেক্সট ইয়েতে আসি, দেখেন এখানে বলতেছে এই সুইচটা অনেক, দ্য সুইচ ইন দ্য ফিগার হ্যাজ বিন ক্লোজ ফর এ লং টাইম, ইট ইজ ওপেন অ্যাট, আচ্ছা, এটা t=0-তে ওপেন হয়ে গেছে, আর এর আগে হচ্ছে ক্লোজ অবস্থায় ছিল। এবার আমাদের বলতেছে ফাইন্ড আই অফ জিরো প্লাস অ্যান্ড ভি অফ জিরো প্লাস। আমরা নর্মালি জানি যে এই আই অফ জিরো প্লাস অথবা জিরো মাইনাস অথবা জিরো যাই বলে না কেন একই জিনিস, ভি এর ক্ষেত্রেও তাই। এটা আসলে ওই আগেও যা থাকে পরেও তাই থাকে, জিরো প্লাস মানে একদম অ্যাট ইনস্ট্যান্ট জিরো, জিরো ঠিক পরবর্তী মুহূর্তে আসলে কত সেটা মেন করতেছে। তো এই সিচুয়েশনটা আমরা সবসময় মনে রাখবো, যে যেহেতু অনেকক্ষণ সুইচটা ক্লোজ ছিল, তার মানে এই দুইজন অবশ্যই স্যাচুরেশন অবস্থায় ছিল। মানে অনেকক্ষণ ধরে যদি ক্লোজ থাকে, এও স্যাচুরেট হয়ে যায়, এও স্যাচুরেট হয়ে যায়। ইন্ডাক্টর স্যাচুরেট হওয়ার মানে শর্ট হয়ে যাওয়া, ক্যাপাসিটর স্যাচুরেট হওয়ার মানে ওপেন হয়ে যাওয়া। তার মানে সার্কিটটা দেখতে কেমন ছিল? এই হচ্ছে সার্কিটের অবস্থা, কারণ অনেকক্ষণ কিন্তু সুইচ মানে সুইচটা অনেকক্ষণ শর্ট ছিল মানে এরকম। আর অনেকক্ষণ শর্ট থাকলে এই স্যাচুরেশনে চলে যাবে, এই স্যাচুরেশনে চলে যাবে। এখন দেখেন ম্যাথটা কিন্তু অনেক সহজ হয়ে গেছে। 4 আর 2 6, তাহলে এর ভিতরে যে কারেন্ট ফ্লো করতেছে এই তো সিরিজ হয়ে গেছে এখন। তাহলে আই অফ জিরো প্লাস মানে কত, এটা তো ওই জিরো মাইনাস সিচুয়েশন, বাট জিরো মাইনাস সিচুয়েশন আর জিরো প্লাস সিচুয়েশন একই। এর পরবর্তীতে আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হবে, বাট এই যে জিরো প্লাস মানে একদম ওই মুহূর্তে কত। এবং আমরা জানি আই অফ জিরো প্লাস, আই অফ জিরো মাইনাস, আই অফ জিরো সেম ভ্যালু হয়। তাহলে এটা সমান হচ্ছে 12/6, তার মানে 2 অ্যাম্পিয়ার। আর ভি সমান কত, 2 ওহমের ভোল্টেজ। তো আই ইন্টু টু, তার মানে 2 আই করে দিলে হয়ে গেল 4 ভোল্টেজ। এই হচ্ছে মোটামুটি আমাদের অ্যান্সার। টু, এত ভোল্টেজ 50 Hz, লোড অফ এত, এত and এত ল্যাগিং, ফাইন্ড কম্বাইন্ড পাওয়ার ফ্যাক্টর এন্ড ক্যাপাসিটেন্স টু মেক ইউনিটি পাওয়ার। দুইটা লোড আছে, কম্বাইন্ড পাওয়ার ফ্যাক্টর। তাহলে এস সমান কত হবে, ধরলাম এটা এস ওল্ড। এস ওল্ড মানে হচ্ছে টু, 120 ভোল্টেজ আরএমএস, 50 Hz প্যারালাল লোড অফ এত পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং, এত পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং। তাহলে রিয়েল পাওয়ার আর পাওয়ার ফ্যাক্টর দেওয়া থাকলে কমপ্লেক্স পাওয়ারকে লিখতে হয় কিভাবে, পি বাই পাওয়ার ফ্যাক্টর কজ ইনভার্স পাওয়ার ফ্যাক্টর। যেহেতু ল্যাগিং এই জন্য প্লাস নিলাম, লিডিং হলে মাইনাস নিতাম, প্লাস পি বাই ল্যাগিং মানে পাওয়ার ফ্যাক্টর কজ ইনভার্স পাওয়ার ফ্যাক্টর। এটা করে দিলেই কিন্তু আমাদের চলে আসতেছে। যেহেতু ইউনিটি পাওয়ার ফ্যাক্টর বের করতে হবে, তাহলে আমরা এস ফোল্ডের যে ক্যাপাসিটিভ পার্ট, সরি মানে রিঅ্যাক্টিভ পার্ট পাবো, ওইটাই হবে ক্যাপাসিটরের মান। এটা আর আমাদের অত কঠিন করে করা লাগে না, আমি ভেঙে ভেঙে লিখতেছি তাহলে বুঝতে পারবেন। 24/0.8 কজ ইনভার্স 0.8 যোগ 64/0.95 cos inverse 0.95।
এটা আছে, বাট আমরা এটাকে একটু ভেঙে লিখতে চাচ্ছি, এই যে 4 নাম্বার পয়েন্টের মতো করে ভেঙে লিখতে চাচ্ছি। 88+39.035, অথবা 0.36 লিখে দিতে পারেন। এত কেভিএ। তো কম্বাইন্ড পাওয়ার ফ্যাক্টর বের করতে হবে। কত দেখেন, এই যে এটার তো একটা অ্যাঙ্গেল বের হয়েছিল, এই যে 3 নাম্বার ইতে গেলে চলবে। অ্যাঙ্গেল কত ছিল? 23.92। তাহলে কজ 23.92 করে দিলে কিন্তু কম্বাইন্ড পাওয়ার ফ্যাক্টর চলে আসতেছে 914, অবশ্যই ল্যাগিং যেহেতু পজিটিভ আসছে। এটা ক্যালকুলেশন করা যায়, বাট ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে এমনি মনে রাখতে পারবেন যে এইটাকে ইউনিটি কিভাবে করা যাবে। নিশ্চয় এই পরিমাণ নেগেটিভ জে দিলে যে পার্ট কাটাকাটি হয়ে যাবে, শুধু রিয়েল পার্টটুকু থাকবে। একদম একদম সহজ হিসাব। কারণ আমরা যদি এই রকম সম্বলিত একটা ক্যাপাসিটর দেই, অবশ্যই তার পাওয়ার হবে -যে 39.036। তাহলে দুইটা কাটাকাটি হয়ে আমাদের রিয়েল পাওয়ারটুকু থাকবে। তাহলে আমাদের সি সমান কত হবে? ক্যাপাসিটিভ পাওয়ার কত, এই যে এত, এত অবশ্যই কে ভার 0.36 × 10⁻³ /2πf ইন্টু ভোল্টেজের স্কোয়ার, 120 ভোল্টেজ আরএমএস, তখন 120 স্কোয়ার। এই দিলেই কিন্তু আমাদের চলে আসবে যে কত মাইক্রোফ্যারাড আসতেছে। করেন। 39.036 ইন্টু 10⁻³ /100π ইন্টু এই যে 120 স্কোয়ার, তার মানে 8.63। এই যে এটা আসতেছে, তার মানে মিলি ফ্যারাড লিখে দিই। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, তাহলে আজকে মোটামুটি মানে এই ভিডিওটা এই পর্যন্তই দেখলাম। নেক্সট ভিডিওতে আমরা যে কয়টা ম্যাথ বাকি থাকলো ওইগুলো দেখবো।